মা কি বাবা? আমি কোর্টে গেলাম, আজ একটা মামলার রায় বের হবে, তুমি দোয়া করো। আল্লাহ মালিক বাবা। এই যে পপি বেগম, তুইও দোয়া করিস। হ্যাঁ, আমরা ছোটরা বড়দের জন্য দোয়া করলে সে দোয়া কাজে লাগে? নিশ্চয়ই লাগে, কারণ ছোটদের দোয়া আল্লাহর কাছে আগেই পৌঁছে যায়। বেশ, আমি দোয়া করছি। আচ্ছা। কিন্তু ভাইয়া, আমার দোয়ায় তুমি যদি এই মামলা জয়ী হও, তাহলে আমাকে আর মাকে কক্সবাজার নিয়ে যাবে। কক্সবাজার? হ্যাঁ, সমুদ্রে সূর্য ডোবা দেখা আমার জীবনের সবচেয়ে বড় শখ। নিয়ে যাবে তো ভাইয়া? ইনশাআল্লাহ নিয়ে যাবে। তুই খা মা, আমি চললাম। এইটা তুমি এই লাইনটা ভালো করে পড়ো, দেখো। কই আমার সাথে গেল কই? আরে ও এটা কাটবরা মা গো। স্যার, এই বেনামি চিঠিটা ভিকুকে আমাকে দিয়ে বলেছে আপনাকে দিতে। এই নিন, আমি যাই, আপনার দ্বিতীয় মামলার কাগজপত্র রেডি করি। আচ্ছা, যাও। মহামান্য আদালত, এই মামলার আসামি ইউনুস আলী তার নিজের হাতে কাউসার মিয়াকে খুন করেছে। আমি তার 3টি প্রমাণ এই আদালতে ইতিপূর্বেই পেশ করেছি। চতুর্থ প্রমাণটি হলো এই চিঠি। আমি কোর্টে হাজির হবার পর বেনামি এই চিঠিটা একজন ভিক্ষুক আমার মুহুরীর হাতে দিয়ে যায়। এতে লেখা আছে, অ্যাডভোকেট রাহুল, তোমার ওকালতির কারণে আমার ছেলে ইউনুস আলীর যদি ফাঁসি হয়, তাহলে এক ভয়াবহ পরিস্থিতির জন্য তুমি নিজেই দায়ী থাকিবে। মহামান্য আদালত, এই 4টি প্রমাণের পর আর কোনো সন্দেহের অবকাশ থাকে না যে আসামি ইউনুস আলী কাউসার মিয়াকে খুন করেছে। তাই আসামি ইউনুস আলীকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার জন্য অনুরোধ করছি। দ্যাটস অল, ইওর অনার। এই আদালত বাদী এবং বিবাদী উভয় পক্ষের উকিলের জেরা সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই মামলার একমাত্র আসামি ইন্নাস আলী কায়সার মিয়ার আসল হত্যাকারী। তাই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি ইন্নাস আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। মা, মা, এই যে মা, তোমার দোয়ায় আমি মামলায় জয়ী হয়েছি। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। ভাইয়া? ও হ্যাঁ, মনে আছে, কক্সবাজার যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। বস, সংবাদ পেলাম আপনার ছেলের ফাঁসি কার্যকর হবে আগামী পরশু রাত 3টায়। অ্যাডভোকেট রাহুল, তোর জন্য আমার ছেলের ফাঁসি হবে। বেশ, আমার ছেলের সাথে ওই রাতে আরো 2জনের ফাঁসি হবে, আরো 2জনের ফাঁসি হবে। মা, তোমরা রুমে যাও, আমি এখানে আমার এক বন্ধুর কাছে যাব। আচ্ছা। তার কাছ থেকে একটা জিপ নিয়ে সমুদ্র পাড়ে হিমছড়িতে আমার এক স্যার থাকে, আমি স্যারের সাথে দেখা করে আসবো। ভাইয়া, সূর্য ডুবা দেখবো না? নিশ্চয়ই। এখন 12টা বাজে, সূর্য ডুববে 6টায়, এসেই তোদের নিয়ে যাবো। হ্যাঁ, তোমরা ভেতরে যাও। মা,
মা, একটু পরেই সূর্যটা আস্তে করে ডুবে যাবে। কি পপি বেগম, সূর্য ডুবা দেখা হলো? হ্যাঁ? কারা তোমরা? এই, তোমরা কারা? আর কেন আমাদেরকে এখানে ধরে এনেছো? আমি বলছি, যাকে তুই ফাঁসির আসামি বানিয়েছিস আমি তার বাবা। এখন 2টো বাজে, 3টে আমার ছেলের ফাঁসি হবে। তাই ঠিক 3টে এখানে আরো 2জনের ফাঁসি হবে, তোর মা ও বোনের। তোমার ছেলে খুন করেছিল, তাই তার ফাঁসি হচ্ছে। না, আমার ছেলেকে তুই ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করে দিয়েছিস। আমার ছেলের এই অবস্থার জন্য তুই দায়ী। তাই আমার ছেলের ফাঁসির সাথে সাথে তোর মা বোনেরও ফাঁসি হবে। না, এত বড় অন্যায় তুমি করতে পারো না, কিছুতেই না। পপি, ভাইয়া আমাদের বাঁচাও, ভাইয়া আমাদের বাঁচাও। রাহুল, তোর বোনকে বাঁচা বাবা, তোর বোনকে বাঁচা। এই শয়তান, ওদেরকে ছেড়ে দে। না, শয়তান, আমার মার বোনকে ছেড়ে দে, ওরা নির্দোষ। ফাঁসি দিতে হয় আমাকে দে, আমাকে দে ফাঁসি। অ্যাডভোকেট রাহুল, আর মাত্র 30 সেকেন্ড পর, 30 সেকেন্ড পর আমার ছেলের ফাঁসি হবে। অ্যাডভোকেট রাহুল, এবার তোর মা ও বোনের ফাঁসি হবে। না, আপনি তো কাউকে ছেড়ে দিলেন, আমার কি চিন্তা করলেন? আমি কি করে খামু? তুমি অন্য কারোর সাথে জয়েন করো। না না না, আপনি না থাকলে আমি মুহুরি কাজ করুম না। আপনি ফিরাইলে আপনার সাথে আবার যোগ দিমু। আর আপনি যতদিন না আসবেন ততদিন আমি 2 টাকার মধ্যে পান্তা বাতা শুটকি ভর্তা বিক্রি করুম। তাই পান্তা ভাত আর শুটকি ভর্তা। আপা, তুমি এখানে বসে আছো কেন? কক্সবাজার থেকে ফিরে আসার পর আমার কোনো কাজেই মন বসছে না, শুধু সেই মানুষটার কথা মনে পড়ছে। কিন্তু একটু পর শো আরম্ভ হয়ে যাবে, সব টিকিট তোমার কাছে। দর্শকরা টিকিট না পেয়ে ব্ল্যাকার খুঁজে বেড়াচ্ছে।
চল চল চলো। আগে এলে টিকিটটা পাইতাম না। এই, তোরা টিকিট পেয়েছিস? কি বলে? বিলাকেরও নাই। এই, ডিসি 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 ডিসি। আমার 500 টিকিট দেন। আমার 500 টিকিট দেন। আমার ট্যাক্সি আমার 2টা টিকিট দেন। আপনারা সবাই টিকিট পাবেন, কিন্তু প্রতি টিকিট 70 টাকা লাগবে। তুই গিয়ে দেখ পুলিশ আসছে কিনা, যা। আপনারা হলে পিছনে আসুন। আগে লেডিস, তারপর আপনারা। আপনার কয়টা? এই টাকা দেন, টাকা দেন। আপনার আপনার আচ্ছা, আপনি আপা সাকাল লোক ওসি সাহেবকে নিয়ে এদিকে আসছে। আপনারা সবাই শুনুন, পুলিশ আসছে। আপনারা যদি কেউ বলেছেন আমি টিকিট ব্ল্যাক করছি, তাহলে একেবারে সবাইকে গুলি করে মারবো। আর শুনুন, আমি যেভাবে কথা বলবো আপনারাও ঠিক সেইভাবেই বলবেন। এই যে এদিকে আসুন। স্যার ওই দেখুন। তারপর ঘটনাটা কি হয়েছিল আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। শাবানার আপন ছোট বোন যখন শাবানার গালে চড় মারে, শাবানা তখন পুলিশকে কেঁদে কেঁদে বলে, ইন্সপেক্টর সাহেব আমাকে অ্যারেস্ট করুন, আমি চোর। এই শাকিলা, সালাম স্যার। তোমাকে না কতবার বলেছি টিকিট ব্ল্যাক। তো আপনার কথা মতো টিকিট ব্ল্যাক করা ছেড়েই দিয়েছি। তাহলে দর্শকদের লাইনে দাঁড় করিয়ে কি করছিলে? স্যার, ওনারা টিকিট পায়নি, ওনাদের বললাম টিকিট পাননি তাতে কি হয়েছে। আসুন আমি আপনাদেরকে চাকরানী ছবির গল্পটা শোনাই। ওনারা বলল তাহলে শোনান, তাই শোনাচ্ছিলাম স্যার। এই, ও কি তোমাদের ছবির গল্প শোনাচ্ছিল? স্যার দেখলেন তো? তবুও তোমাকে চেক করে দেখতে হবে ঠিক আছে। তোমার কাছে টিকিট আছে কিনা। আচ্ছা আচ্ছা। পকেট এই যে খালি। গেঞ্জির পকেট? গেঞ্জির পকেট নাই। আরে ওই গেঞ্জির ভেতরে পকেট। টাকা স্যার। শার্ট খোলো। ও স্যার, টাকাটা কি ধরেন। ঘোরো। খুললাম। স্যার আমার টাকাটা। টাকা ধরো। ধন্যবাদ। এই চলো। আমাকে ধরতে এসেছিল, আমাকে ধরা এত সহজ নয়। একটা মক্কেলও পেলাম না। হ্যাঁ পেয়েছি। আয় এই, কি আছে বের কর। তোমরা কারা? তোর চোখ কি আছে জলদি বের করে দে, নইলে নইলে কি করবে? মারবে? হ্যাঁ একেবারে জানে মেরে ফেলবো।
কি হলো? এই, যদি মরতে না চাস তাহলে সব কিছু বের করে দে। খবরদার বলছে ধাক্কা দে। এই, ছাড়, ছাড়। বের করে বলছি। আরে ও তো শিলু। দে বলছি। ভালো, তুমি খুব ভালো ফাইট করো। হ্যাঁ, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, এসব জেনে তোমার কি লাভ? বেশ, কোনো লাভ নেই। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। তোমার বাড়ি কোন দিকে? আমার বাড়ি এইদিকে না, এইদিকে। হ্যাঁ, এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। চল। হ্যাঁ, এইটা আমার বাড়ি। আরে, হ্যাঁ, আমার ঘর, আমার এই ওই যে আরে, আরে, হ্যাঁ, এটাই আমার ঘর। হ্যাঁ, এই, আরে, এই, এটাই আমার ঘর। এই, ওঠো। এই, চল, চল, চল। তুমি এখানে? তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, আমি রাতে রাস্তায় মাতাল অবস্থা ছিল, তাই নিয়ে এসেছি। আর দেখলাম বাড়িতে কেউ নেই, তাই রয়ে গেলাম। তাই বলে আমার বিছানায় একই কম্বলের নিচে? তাতে কি হয়েছে? কিন্তু তুমি আমার বাড়ি চিনলে কি করে? মাতাল হলো বাড়ির পথ আমাকে ঠিকই চিনি নিয়ে এসেছো। আমার টুপি। আচ্ছা, তুমি এখানে একা থাকো? হ্যাঁ, আমি একা, আমার আর কেউ নেই। কেউ নেই? ছিল, মা আর বোন, ওদেরকে মেরে ফেলেছে। কে মেরেছে বলো? তাহলে শোনো। দুঃখ করো না, ওদের বিচার আল্লাহই করবেন। হ্যাঁ, আল্লাহই করবেন। আমার হাতে আল্লাহ ওদের বিচার করাবেন। আমি আমার মা আর বোনের কবরের মাটি ছুঁয়ে কসম খেয়েছি, আমি এর প্রতিশোধ নেব। বেশ, আমিও তোমার সাথে আছি। যারা তোমার মা বোনকে মেরেছে তাদেরকে আমি খুঁজে বের করবই। কিন্তু আজ থেকে তুমি আর মদ খাবে না, তাহলে তোমার মা আর বোনের আত্মা কবরে কষ্ট পাবে। আজ আমি তোমাকে মাজারে নিয়ে যাব। চলো। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো, বিচার করো আল্লাহ, বিচার করো, তুমি এর বিচার করো, বিচার করো আল্লাহ।
বিচার করুন। কে আপনি? আমি একজন মা। কি হয়েছে আপনার? আমার কথা জেনে তোমার লাভ? আপনি একজন মা আর আমি একজন সন্তান, তাই সন্তান মায়ের দুঃখ জানতে চায়। বলুন মা, যদি পারি তাহলে আপনার মনের দুঃখ আমি দূর করতে চেষ্টা করব, আপনার চোখের পানি মুছিয়ে দিতে চেষ্টা করব। আমার মনের দুঃখ দূর করবে? আমার তো মনই নেই, হারিয়ে গেছে, তাই কোনো দুঃখ নেই। আর চোখের পানির কথা বলছো? আমার দু চোখের দিকে তাকিয়ে দেখো, কাঁদতে কাঁদতে অনেক আগেই আমার দু চোখের পানি সব শুকিয়ে গেছে। এখন আমি শুধু বেঁচে আছি আমার ছেলের লাশ দেখার জন্য। আপনার ছেলের লাশ? সে একজন ফাঁসির আসামি, এখন অসুস্থ। সুস্থ হলেই তার ফাঁসি হবে, আর ফাঁসির পর এই মা সন্তানের লাশ দেখবে, আর লাশ দেখার পর আমার সন্তানকে কবর দিয়ে আমিও পরপারে চলে যাব। কিন্তু কিন্তু মা, আপনার সন্তানের ফাঁসি হবে কেন? কি অপরাধ করেছে সে? শুনলে কি তুমি আমার সন্তানকে ফাঁসির কাষ্ঠ থেকে ফেরাতে পারবে? আল্লাহর ইচ্ছে হলে ফাঁসির কাষ্ঠ কেন, পরপার থেকেও তিনি ফিরিয়ে দিতে পারেন। আপনি বলুন মা। তাহলে শোনো, আমার ছেলে এক বড় লোকের ভাগ্নিকে ভালোবাসতো। তুমি সুখের পাখি, সুখ হয়ে আছো গো, তোমার হৃদয় মাঝে আমি সুখের প্রদীপ জ্বালাবো। ও জানের জান, তুমি প্রাণের বাঁশি, প্রেমের সাধনা। ও পরশু আমার জন্মদিন, তুমি আসবে। প্রিয়া, তোমরা বড় লোক আর আমি এক গরিবের ছেলে। আমার বাবা একজন সামান্য স্কুল মাস্টার, তাই বলছিলাম তোমাদের ওই জাঁকজমকের অনুষ্ঠানে আমি একেবারেই বেমানান। আর তাছাড়া তোমার মামা আমাকে কিভাবে নেবেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি তোমাকে যেতে বলেছি, তুমি যাবে, ব্যাস। জহুকুম যাবো না। বাবা এসেছি। তোর ইউনিভার্সিটি কবে খুলবে? আরো 7 দিন পর। ও আমি না, আমি চলি। এসো। আসি বাবা। মা, তোমার সাথে কথা আছে, আসো এবার বসো। বল, কি বলবি? আমার ইউনিভার্সিটির এক বন্ধু বিরাট বড় লোক, পরশু তার জন্মদিন। বলো তো মা, তাকে কি উপহার দেয়া যায়? কিন্তু তার আগে আমার জানতে হবে বন্ধুটি ছেলে না মেয়ে। তোমার সাথে তো আর মিথ্যে বলি না। ওর নাম প্রিয়া। এবার বলো
তাকে কি দেয়া যায়? ওদের মতো বড় লোককে তোর সাধ্য মতো জিনিস দিয়ে খুশি করতে পারবি না। তবে মেয়েটি যদি তোকে নিয়ে আগামী দিনের কথা ভেবে থাকে তাহলে এক গোছা রজনীগন্ধাই যথেষ্ট। থ্যাংক ইউ মম। ঠিকই বলেছে, এক গোছা রজনীগন্ধা। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। এসো। মামা, ওর নাম আসিফ, আমার বন্ধু। সালাম। এসো, কেক কাটবে। চলো। এসো। নাও কেক কাটো। হ্যাপি বার্থডে টু প্রিয়া, হ্যাপি বার্থডে টু প্রিয়া। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার এই শুভ জন্মদিনে আজকে আপনাদের গান গেয়ে শোনাবে। দেখো আসিফ, তোমার আমার এই ভালোবাসার কথা আমার মনে হয় সবাইকে জানানোর সময় এসেছে, আমাদের ঘর বাঁধার সময় এসেছে। এভাবে লুকিয়ে লুকিয়ে মেলামেশা করতে আমার আর ভালো লাগে না। প্রিয়া, তোমাকে একান্ত নিজের করে কাছে পাবার জন্য আমি যে কি অধীর হয়ে আছি তা তোমাকে বোঝাতে পারবো না। তুমি কিচ্ছু ভেবো না, আমি আজই আমার মাকে তোমার কথা খুলে বলবো। আর এ কথা শুনলে মা বাবা বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে চলে যাবে, কিন্তু তার আগে তোমাকে আমি আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। সত্যি বলছো? কবে, কখন নিয়ে যাবে? কালই তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাব। তুমি মাথায় ঘোমটা টেনে মাকে সালাম করবে। এসো। মা, তোমাকে বলেছিলাম না, এই যে প্রিয়া। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এই, তুই দাঁড়িয়ে কি দেখছিস? যা, শিগগির মিষ্টি নিয়ে আয়। যাচ্ছি মা। এসো মা, বসো। মাশাআল্লাহ। এবার বলো মা, বাড়িতে তোমার কে কে আছে? আমার ছোটবেলাতেই বাবা মা মারা গেছেন, এখন আছেন শুধু আমার মামা। বাবা মার মৃত্যুর পর মামাই আমাদের ব্যবসা বাণিজ্য, বিষয় সম্পত্তি সবকিছু দেখাশোনা করছেন। আমি বড় অভাগী মা, বাবা মায়ের আদর কেমন তা আমি জানি না মা, জানি না। কেঁদো না মা, কেঁদো না। তোমার বাবা মা নেই তাতে কি হয়েছে, আমরা তো আছি। মা, কি বললে? আসিফ একটা মেয়েকে পছন্দ করেছে? হ্যাঁ, মেয়েটিকে আসিফ আমার কাছে নিয়ে এসেছিল। বড় ভালো মেয়ে। তা এখন কি করতে হবে? আসিফের ইচ্ছে ওদের সাথে বিয়ের ব্যাপারে আমরা গিয়ে কথা বলি। বিয়ের ব্যাপারে কথা? এখন কি? ওর তো লেখাপড়াই শেষ হয়নি। আহা, লেখাপড়া শেষ হলেই বিয়ে হবে, কিন্তু এখন কথা বলে রাখতে দোষ কি? তা বেশ, তোমাদের মা ছেলের যখন এটাই ইচ্ছে তবে তাই হোক।
আরে প্রিয়া তুমি বসো 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 বসো। ইয়ে, বাবা মা কোথায়? বাবা মা হয়তো এতক্ষণে তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার মামার ওখানে পৌঁছে গেছে। সত্যি? তাহলে তাহলে আমি এখানে অপেক্ষা করি, বাবা মার কাছ থেকে সবকিছু জেনে বাড়িতে যাব। আসুন। আপনারা বসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা? বলছি আগে বসুন। আপনি বুঝে প্রিয়ার মামা? জি। আমরা আপনার সাথেই কথা বলতে এসেছি। বলুন, কি সাহায্য করতে পারি? সাহায্য নয়, শুনুন বলছি। আমার নাম আব্দুর রহমান, আর এ আমার স্ত্রী। আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করি। কি বলবেন বলুন। আমার একমাত্র ছেলে আসিফের সাথে আপনার ভাগ্নে প্রিয়া ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তাই প্রিয়ার সাথে আপনার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন, তাই না? জি। সম্বন্ধ করার আগে আমার এখানকার কিছু নিয়ম আপনাদের জানা উচিত। কি নিয়ম? আমার এই ড্রয়িং রুমে কারো স্যান্ডেল পরে প্রবেশ নিষেধ, যা এখন আপনারা পরে আছেন। আমি জানি জুতা পরে আসার সামর্থ্য আপনাদের নেই, আর যাদের আর্থিক অবস্থা এত খারাপ জুতা কেনার সামর্থ্য নেই, তাদের এই ড্রয়িং রুমে প্রবেশের অনুমতি নেই। আর যারা স্যান্ডেল পরে এসে আমার এই ড্রয়িং রুমে পা রাখে, তাদেরকে আমি আমার পায়ের জুতো দিয়ে জুতা পেটা করি। এরপরও এখানে বসে থাকলে আমি কি আচরণ করব আপনারা বুঝতেই পারছেন। যাবার আগে একটা কথা বলে যাই, যে জুতা এখন আপনি পরে আছেন, একদিন এই জুতা আপনার পায়ে থাকবে না। আর যেদিন আপনার পা জুতা শূন্য হয়ে যাবে, সেদিন এই স্কুল মাস্টারের কাছে আসবেন। উনি আপনাকে একজোড়া জুতা কিনে দেবেন। চলার পথে আপনার ওই শূন্য পায়ে যেন কোনো কাঁটা না বেঁধে। চলি। এই, বাবা মা এখন আসছে না কেন? ওয়েট হয়তোবা ওই তো এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বোধহয় প্রিয়া? আমি স্কুলে গেলাম। প্রিয়া, তুমি আর কোনোদিন এখানে এসো না। আসবো না? কেন মা? তুমি এখানে এলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না, তাই আর কোনোদিন এখানে এসো না। মা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি চলে যাও মা, চলে যাও। আসিফ, প্রিয়াকে তুই ভুলে যা। ভুলে যাব? কেন মা, কি হয়েছে? আমাকে সব খুলে বলো। তাহলে শোন। মামা, আসিফের বাবা মাকে তুমি কি বলেছো? আমার যা বলার প্রয়োজন ছিল শুধু তাই বলেছি, আর যা বলেছি তোমার ভালোর জন্যই বলেছি। কি বলেছো আমি শুধু তাই জানতে চাই। তাহলে শোনো, তোমার বাবা মা মরার সময় আমাকে তোমার সবকিছু দায়িত্ব দিয়ে গেছে, তাই আমি জেনে শুনে তোমাকে একটা গরিব স্কুল মাস্টারের বাড়িতে বউ করে পাঠাতে পারি না।
আমি যদি সেখানে গিয়ে সুখ পাই, শান্তি পাই, তাহলে তোমার আপত্তি কিসের? এটা তোমার কথা নয় মা, এটা তোমার আবেগের কথা, বয়সের কথা। এখন তুমি কিছুই বুঝতে পারছো না, কিন্তু যখন ওই গরিব নোংরা বাড়িতে গিয়ে দুদিন দুরাত থাকবে, তখন নিজেই বলবে কেন আমি এত বড় ভুল করেছি। তাই তোমার ভুল করার আগেই আমি আমার ছেলে কোরবানের সঙ্গে তোমার বিয়ে দেব। আর বিয়ে হলে তোমার ছেলে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে, তাই না? কিন্তু তোমার সে আশা কিছুতেই পূরণ হতে দেব না। আমি আজই কোর্টে গিয়ে আসিফকে বিয়ে করব। কিন্তু সে সুযোগ আমি তোমাকে কিছুতেই দেব না। এসো। মামা, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছাড়ো। মামা, কি বললে? সে তোমাদের জুতা মারবে বলেছে? আমার বাবা মাকে জুতা মারবে? একজন শিক্ষককে জুতা মারবে বলেছে? হ্যাঁ, তাই বলছি, ওই মেয়েকে তুই ভুলে যা। মা, দুনিয়ার সবকিছু আমি ভুলে যেতে পারি, কিন্তু এই কথা আমি কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই পারবো না। আজ আমি ওকে, আজ আমি ওকে। শোন, এখন আমি কি করি? ওর বাবাও বাড়িতে নেই। আব্বাস, কোথায় তুই? বেরিয়ে আয়! আমার বাবা মা এখানে এসেছিল, তুই তাদেরকে জুতা দিয়ে মারবি বলেছিস, তাই আজ আমি তোর সেই পা ভেঙে ফেলবো। হ্যালো, পুলিশ স্টেশন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এইমাত্র ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আব্বা, ওই ছেলেটা আবার এসে যদি তোমার মতো আমারও পা ভেঙে দেয়? না, তোর পা সে আর ভাঙতে পারবে না, কারণ আসিফ এখন থানায় আটক, আর কোর্টে চালান দেবার আগেই তাকে খুনের আসামি বানাতে হবে। খুনের আসামি? কিভাবে আব্বা? আগে কাজটা করতে দে, তারপর সব বুঝতে পারবি। হলো হলো। এই শালা, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ ফেরা, নইলে মেরে মুখের সব কটা দাঁত ভেঙে পেটের ভিতর ঢুকিয়ে দেব। আবার তাকিয়ে আছিস? কথা কানে যায় না? এই হারামখোর হারামজাদা বাস্টার্ড, চোখ ফেরা কুত্তা! Stop! কনস্টেবল, দরজা খোলো। আমাকে অকথ্য ভাষায় গালাগাল করছিল, তারপর না স্যার, ওকে আমি কিছু বলিনি, ও মিথ্যে বলছে। এ মিথ্যে নয়। এই, এদিকে এসো।
একে অন্য ছেলে নিয়ে যাও। পানি নিয়ে যাও। পানি পানি না। বন্ধ করে দাও। জি স্যার। শালা জানিস আমি খুন করে হাজতে এসেছি। আমার সঙ্গে রংবাজি করলে একদম পিটিয়ে হাড়গোড় খুঁড়ো করে দেবো। তুই চুরি করে এসেছিস আমি জানি না। কি বললি? আরে তোকে দেখাচ্ছি। কি হয়েছে? কি বলেছি? স্যার আপনার কথা মতো কাজ করেছি, কিন্তু মার খেয়েছি প্রচন্ড। হাত থেকে বেরোলে কিন্তু যা কথা ছিল তার চেয়ে বেশি দিতে হবে। দেবো দেবো দেবো। দেখি দেখি কি হচ্ছে, দেখি দেখি দেখি। ইন্সপেক্টর সাহেব। আরে আব্বাস সাহেব, আসুন বসুন। আসিফের ব্যাপারে এসছেন? জি, এই দেখুন, আমার আব্বার এই দেখুন আমার পা। আর দেখাতে হবে না, নামান নামান নামান। কোত্থেকে যে সব আসে, থানায় এসে শুধু ঝুট ঝামেলা করে। অজ্ঞান হয়ে গেছে। স্যার কি হয়েছে? কালু তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। বলো কি? ইন্সপেক্টর সাহেব, আমরা তাহলে আসি। আসুন। শিখিরায় শিখিরায়। মাই গড, বোধহয় মারা গেছে। এক্ষুনি মেডিকেলে নিয়ে যেতে হবে। শুনেছ? একজন এসে বলল আসিফ নাকি থানা হাজতে একজনকে খুন করেছে। না না, এ হতে পারে না। আমার ছেলে খুন করতে পারে না। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। মহামান্য আদালত, আসামির বাবা একজন গরিব স্কুল শিক্ষক। কোন রকমে তাদের সংসার চলত, তাই আসামি হঠাৎ করে বড়লোক হবার স্বপ্ন দেখতে শুরু করে। আর এই জন্য সে কোটি কোটি টাকার একমাত্র মালিক মিস প্রিয়াকে তার ভালোবাসার ফাঁদে ফেলে তার সমস্ত সম্পদ দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। মিথ্যে কথা। মহামান্য আদালত, আমি শুধু প্রিয়াকে ভালোবেসেছি, তার সম্পদকে নয়। মহামান্য আদালত, প্রিয়া যখন তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে তখন সে তাকে প্রাণনাশের হুমকি দেয়। মিথ্যে কথা। না, এ মিথ্যে নয়, আমি যা বলছি সব সত্যি। মহামান্য আদালত, প্রিয়ার অভিভাবক যখন আসিফকে তাদের বাড়িতে আসতে বারণ করে তখন সে জোর করে প্রিয়ার বেডরুমে প্রবেশ করে এবং বলে সে যদি তাকে বিয়ে না করে তাহলে তার মান ইজ্জত সব নষ্ট করে দেবে। এই কথা শুনে প্রিয়া ক্ষিপ্ত হয়ে উঠলে আসামি প্রিয়ার ঘরের দরজা বন্ধ করে তাকে বলাৎকার করার চেষ্টা করে। প্রিয়ার চিৎকার শুনে তার অভিভাবক সবাইকে নিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন আসামি আব্বাস সাহেবকে মেরে একটি পা ভেঙে দেয়।
মহামান্য আদালত, আমি এ ব্যাপারে প্রিয়ার মামা আব্বাস সাহেবকে কিছু জিজ্ঞাসা করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইউর অনার। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আব্বাস আলী। প্রিয়া আপনার কি হয় বলুন? জি, ভাগ্নি। আচ্ছা, আপনার পায়ে কি হয়েছে? মানে ওই আসিফ, আসিফ আমার পায়ে আঘাত করেছে। কেন? ও প্রিয়ার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করতে চেয়েছিল, কিন্তু প্রিয়া তাকে ঘৃণা করে। তাই আমি ওকে বললাম, বাবা আসিফ, প্রিয়া যদি তোমাকে ভালোবাসে তাহলে আমি ওর একমাত্র অভিভাবক হয়ে বলছি, আমি ওকে তোমার হাতে তুলে দেব। কিন্তু কিন্তু সে তো তোমাকে ভালোই বাসে না। মিথ্যে কথা মহামান্য আদালত, উনি যা বলছেন সব মিথ্যে বলওয়াট। আমি প্রিয়ার গায়ে একটা স্পর্শ পর্যন্ত করিনি। মহামান্য আদালত, আমার মক্কেল আসিফ প্রিয়াকে ভালোবাসে, আর প্রিয়াও তাকে ভালোবাসে, তাই আসিফ কোনোদিন এমন কাজ করতে পারে না। মহামান্য আদালত, এই ব্যাপারে প্রিয়াকে জিজ্ঞেস করলেই জানতে পারবে আমি এত বড় জঘন্য অপরাধ করেছি কি না। মহামান্য আদালত, আমিও এ ব্যাপারে প্রিয়াকে আদালতে হাজির করার অনুমতি চাইছি। প্রিয়াকে আগামী তারিখে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হলো। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। মিস প্রিয়া, আপনার মামা অভিযোগ করেছে আসিফ আপনার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করতে চেয়েছে। অভিযোগ আছে সে আপনাকে নষ্ট করতে চেয়েছে। কথাগুলো কি সত্যি? বলুন, উত্তর দিন। বলুন, আসামি আপনাকে নষ্ট করতে চেয়েছে, কথাটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। প্রিয়া, আমি তোমাকে নষ্ট করতে চেয়েছিলাম, আমি তোমাকে নষ্ট করতে চেয়েছিলাম। কেন এত বড় মিথ্যে বললে? কেন কেন? অর্ডার, অর্ডার। আপনি এখন যেতে পারেন। মহামান্য আদালত, আসামি শুধু মিস প্রিয়াকে বলাৎকারের চেষ্টাই করেনি, থানা হাজতে সে কালু মিয়া নামে একজনকে খুন করেছে। না, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। কিন্তু আমি বলছি আপনি খুন করেছেন, আপনি একজন খুনি। অবজেকশন, ইওর অনার। আমার মক্কেল আসিফের বিরুদ্ধে কালু মিয়াকে হত্যার যে অভিযোগ আনা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট। এটা আসিফের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ইওর অনার, আমার বিপক্ষের বিজ্ঞ উকিল দিনের আলোতে অনেকের সামনে সংঘটিত একটি হত্যাকাণ্ডকে কি করে মিথ্যে বানোয়াট বলছেন তা আমার বোধগম্য নয়। ইওর অনার, আসামি আসিফ একজন জাত অপরাধী। একটি ধর্ষণ মামলার আসামি হিসেবে থানা হাজতে থাকাকালীন থানা হাজতে সে কালু মিয়াকে হত্যা করে। থানায় কর্মরত পুলিশ অফিসার সহ অনেকে এই ঘটনার সাক্ষী। আমি এই মামলার প্রধান সাক্ষী ইন্সপেক্টর রাহাত চৌধুরীকে এই আদালতে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো।
বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার রাহাত চৌধুরী, আপনি তো কোতোয়ালি থানার দায়িত্বে আছেন। জি। কালু মিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে আপনি কি জানেন? কালু মিয়া ও আসিফ একত্রে থানা হাজতে আটক ছিল। আমি আমার রুমে কাজ করছিলাম। হঠাৎ কালু মিয়ার চিৎকার শুনে আমি সেলের কাছে ছুটে আসি। দেখি আসামি আসিফ কালু মিয়াকে মারধর করছে। কালু মিয়া চিৎকার করছে। তখন আমি আসিফকে ওয়ার্নিং দিয়ে কালু মিয়াকে পাশের সেলে নিয়ে যাই। তারপর সেখানে কালু মিয়া পানি পান করতে চাইলে তাকে পানি পান করাবার পর আমি আমার অফিস রুমে চলে যাই এবং তার ঘন্টাখানেক পর একজন কনস্টেবল এসে বলে কালু অজ্ঞান হয়ে গেছে। তারপর কালু মিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। ধন্যবাদ ইন্সপেক্টর রাহাত, আপনি এখন যেতে পারেন। ইওর অনার, কালু মিয়ার মৃত্যুর পর যে ডাক্তার তার পোস্টমর্টেম রিপোর্ট লিখেছিল তাকে আমি এই আদালতে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আনিসুর রহমান। ডক্টর আনিস, আপনি কি কালু মিয়ার পোস্টমর্টেম করেছিলেন? জি। কি কারণে কালুর মৃত্যু হয়েছিল? কালু মিয়ার ঘাড় সম্পূর্ণভাবে মটকানো ছিল, ঘাড়ের কাছে মেরুদণ্ডের হাড়গুলো ভাঙা ছিল এবং সেই কারণে তার মৃত্যু হয়েছিল। ধন্যবাদ ডক্টর আনিস, আপনি এবার আসুন। ইওর অনার, কালু মিয়ার পোস্টমর্টেম রিপোর্টে ওই একই কথা লেখা রয়েছে। তাই আমি বলবো, সাক্ষীদের সাক্ষ্য থেকে এই কথাই সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি আসিফ মিস প্রিয়াকে বলাৎকারের চেষ্টা করেছে এবং তাতে বাধা পেয়ে সে মিস্টার আব্বাস আলীকে মেরে গুরুতরভাবে জখম করে। শুধু তাই নয়, আসামি আসিফ প্রকাশ্য দিবালোকে থানা হাজতের মতো একটি সংরক্ষিত স্থানে কালু মিয়াকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। তাই আমি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দ্যাটস অল ইওর অনার। এ ব্যাপারে আসামি নিজের কোনো বক্তব্য আছে? মহামান্য আদালত, এই আদালতে আমার কোনো সাক্ষী নেই। আমার সাক্ষী হয়ে আল্লাহ। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি নির্দোষ। আমি এক গভীর ষড়যন্ত্রের শিকার। সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে আমাকে খুনের আসামি বানানো হয়েছে। তাই আমি আপনার কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি মহামান্য আদালত। আগামীকাল এ মামলার রায় ঘোষণা করা হবে। আদালত আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করা হলো। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে আনুষঙ্গিক ঘটনাবলী পর্যালোচনা করে অত্র আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি আসিফ কালু মিয়াকে হত্যা করেছে। তাই এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি আসিফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। না, 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 আমার ছেলে নির্দোষ। আমি সত্যি বলছি জজ সাহেব, আমার ছেলে নির্দোষ। কি হলো? আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে। আমার তারপর আদালতের কাঠগড়াতেই আমার ছেলে পাগল হয়ে যায়। তাই জজ হুকুম দিয়েছে সে সুস্থ হবার 3 দিন পরেই তার ফাঁসি হবে।
এই দুনিয়াতে আমার আর কেউ নেই, মা, কেউ নেই। মা, আপনি কাঁদবেন না। আজ থেকে আমি আপনার ছেলে, আর এই ছেলে একজন অ্যাডভোকেট। অ্যাডভোকেট? আজ আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আপনার ছেলে যখন নির্দোষ, আমি ওকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। পারবে? পারবে বাবা? আমাকে পারতেই হবে, কিন্তু তার আগে আমি আপনার ছেলেকে একবার দেখতে যাব। আপনার ছেলেকে ডাকুন। আসিফ, এই পৃথিবীতে শয়তানের রাজত্ব চলছে, শয়তানের রাজত্ব। শয়তান মানুষের রক্তের মধ্যে প্রবেশ করেছে, তাই মানুষের কোনো শক্তি নেই সেই রক্ত থেকে শয়তানকে দূর করে মানুষের রক্তকে পবিত্র করে। এই এই কে তুমি? কে তোমরা? আরে এই এই তোমরা পারবে শয়তানকে শেষ করে দিতে? বলো পারবে? আমি জানি তোমরা পারবে না। এই জানো, আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, তাই আমি শাস্তি পেয়েছি। কি শাস্তি যেন, কি শাস্তি যেন, এই যা ভুলে গেছি, ভুলে গেছি। শয়তান আমাকে তাও ভুলিয়ে দিয়েছে। শয়তান জিন্দাবাদ, শয়তান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসিফ যে মেয়েটিকে ভালোবাসতো, সে এখন কোথায়? শুনেছি মেয়েটাকে বাড়িতে আটকে রেখেছে, বাইরে বেরোতে দেয় না। তাহলে ওই মেয়েটির সাথে আমার একবার দেখা করতেই হবে। প্রেমেরও গীত আছে, প্রেমেরও সুর আছে, কত যে কথা আছে, কত যে স্বপ্ন আছে। প্রেমেরও নীড় বেঁধেছি তোমার ওই হৃদয় মাঝে। প্রেমেরও গীত আছে, প্রেমেরও সুর আছে, কত যে কথা আছে, কত যে স্বপ্ন আছে। কে আপনি? আমি রাহুল, অ্যাডভোকেট রাহুল। অ্যাডভোকেট? বলুন, কেন এসেছেন? আমি আসিফ সম্পর্কে তোমার কাছে কিছু কথা জানতে এসেছি। আসিফ? তার সাথে আপনার কি সম্পর্ক? গতকাল পর্যন্ত ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আজ থেকে সে আমার ভাই। আমার ভাই তোমাকে ভালোবাসতো, আর তুমিও তাকে ভালোবাসতে, তাই জানতে এসেছি এখনো তোমার মনে ওর জন্য কোনো স্থান আছে কিনা। ভালোবাসার জন্মই যখন হৃদয় থেকে, তাই যতদিন হৃদয় স্পন্দন থাকবে ততদিন আসিফের জন্য আমার ভালোবাসা থাকবে। আমি আসিফকে ভালোবাসি। তাহলে আদালতে ওর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিয়েছিলে কেন? আমাকে বাধ্য করা হয়েছিল, আমাকে বাধ্য করা হয়েছিল, আমাকে বাধ্য করা হয়েছিল। কেঁদো না বোন, কেঁদো। তুমি যদি সত্যি আসিফকে ভালোবেসে থাকো, তাহলে তোমার ভালোবাসার পরশে আসিফকে ভালো করে তুলতে হবে। ওর তো ফাঁসির হুকুম হয়েছে, সুস্থ হলেই সেই ফাঁসি কার্যকর হবে। তার চেয়ে এভাবে পাগল হয়ে থাকো, বেঁচে তো থাকবে না। ওকে ভালো করতেই হবে, কারণ আমি জানি ও নির্দোষ। তাই ওকে ভালো করে নির্দোষ প্রমাণ করে ওর মায়ের কাছে ফিরিয়ে দেব। কিন্তু যারা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তোমাকে আদালতে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে। পারবে?
বড় পারবে? পারবো ভাইয়া, নিশ্চয়ই পারবো। আমার ভালোবাসা আমার জীবন, আর আমার জীবনকে বাঁচাবার জন্য আমি সব পারবো, সব পারবো। গুড, তাহলে তুমি তৈরি থেকো। চলি বোন। অ্যাডভোকেট রাহুল এখানে? প্রিয়া, ওই লোকটা এখানে কেন এসেছিল? কেন এসেছিল সে কথা সময় হলে জানতে পারবে। তাহলে কি সে আমার সবকিছু জেনেই এসেছে, নাকি তার মা আর বোনকে আমি মেরেছি সে কথা জানতে এসেছে? আব্বা, প্রিয়ার সাথে আমার কবে বিয়ে হবে আব্বা? শরাব! আসিফের চিকিৎসার ব্যাপারে আপনাকে যে সাহায্য করতে আমি প্রস্তুত। কি সাহায্য চান বলুন? আচ্ছা, ওকে যদি চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে চাই? তাহলে আদালতের অনুমতি লাগবে। ঠিক আছে, আপনি ভাববেন না, আমি অনুমতি নিয়ে আসবো। ওকে। কি কি বললে ভাইয়া? আজ আমাকে সত্যি সত্যি আসিফের কাছে নিয়ে যাবে? হ্যাঁ, আজ সত্যিই তোমাকে আমি আসিফের কাছে নিয়ে যাব। এসো, এসো আমার সাথে। চলো। আমার ভাগ্নি যাবে না, আপনি চলে যান। একটা বদ্ধ পাগলের কাছে ওকে আমি কিছুতেই যেতে দেব না। আমি জানতাম আপনি ওকে আমার সাথে যেতে দেবেন না, তাই ওই ফাঁসির আসামিকে সুস্থ করে তোলার জন্য কোর্ট থেকে আমি অর্ডার নিয়ে এসেছি। প্রয়োজন হলে আপনি কোর্টে গিয়ে জেনে আসতে পারেন। এসো। অ্যাডভোকেট রাহুল, তোর মা ও বোনের মতো তোরও মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। এই নিন আদালতের অর্ডার। ওর নাম প্রিয়া, ওকে আমরা আসিফের কাছে নিয়ে যেতে চাই। তাহলে প্রিয়া একাই আসিফের কাছে যাক। ওকে দেখে আসিফের কি প্রতিক্রিয়া হয় আমরা তা দূর থেকে লক্ষ্য করব। আচ্ছা চলুন। এসো। শয়তান সবচেয়ে শক্তিশালী, শয়তান সবচেয়ে শক্তিশালী। মানুষ শয়তানের কাছে হেরে গেছে। শয়তান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। তুমি? কি যেন নাম তোমার? বলো না, কি নাম তোমার? আমি তোমার প্রিয়া। প্রিয়া? ও হ্যাঁ, মনে পড়েছে। ইয়ে, তোমাকে নিয়ে আমার সাথে কি যেন হয়েছিল, মনে পড়ছে না। এই, মনে করিয়ে দাও, মনে করে দাও না। আমি তাহলে তোমাদের কাউকে বিরক্ত করব না। মনে করিয়ে দাও, মনে করিয়ে দাও, মনে করিয়ে দাও, মনে করিয়ে দাও। আসুন। এই, তোমরা যাচ্ছ কোথায়? আমাকে মনে করিয়ে দাও। যাও, তোমার সাথে কথা বলবো না। আশ্চর্য, এতদিন আসিফের সামনে যেই এসেছে তাকে দেখেই সে ক্ষিপ্ত হয়ে উঠেছে। এই প্রথম দেখলাম প্রিয়াকে দেখে সে নিশ্চুপ হয়ে গেছে। আমার বিশ্বাস তোমার সহযোগিতায় চিকিৎসা করলে আসিফ ভালো হয়ে যাবে। তাহলে প্রিয়া আসিফকে নিয়ে যেখানে ঘুরে বেড়াতো, হাসতো, কথা বলতো, গান গাইতো, সেখানে নিয়ে গেলে আমার মনে হয় সে সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, তাহলে তাই করো ভাইয়া, তাই করো।
তুমি শুরু করো, কিন্তু সাবধান, তোমার চেহারা যেন দেখতে না পায়। হ্যাঁ, আচ্ছা। কে তুমি? আমার সামনে এসো, আমার সামনে এসো। কে তুমি? আমার সামনে এসো। আসিফ, কি হয়েছে? কে যেন গান গাইছে? কই না তো। হ্যাঁ, ও না, আমি সামনে যাবো না। এসো। না, যাবো না। এসো যাবো আমার না। সাথে। না, আমি এসো। যাবো না। শোনো, আজ তুমি ওর সামনে যাবে না, তুমি বাড়ি চলে যাও। প্রিয়া, ওই পাগলটার কতটুকু উন্নতি করতে পারলি? এখনো সে পাগল, আর পাগলটা যতদিন পাগল থাকবে ততদিন পর্যন্তই তুমি সুস্থ থাকবে। কিন্তু সুস্থ তুমি আর বেশি দিন থাকতে পারবে না, কারণ আসিফকে আমার প্রেম ভালোবাসা দিয়ে ভালো করে তুলবই। কিন্তু ভালো হয়ে গেলে তুই ভীষণ দুঃখ পাবি, কষ্ট পাবি, যন্ত্রণা পাবি, কারণ আসিফ ভালো হলেই তার ফাঁসি হবে। না, ভালো হলেই আবার সেই খুনের মামলা নতুন করে শুরু হবে, আর সেই মামলায় আমার আসিফ মুক্ত হবে, আর মুক্ত হওয়া মানেই প্রকৃত খুনির ফাঁসি। প্রকৃত খুনির কোনোদিন ফাঁসি হয় না। পাগলকে চিকিৎসা করে ভালো করবে, তাহলে ওর জীবনের শেষ চিকিৎসা আমাকেই করতে হবে, আমাকেই। তুমি এখানে বসো। আমি এখানে বসবো কেন? বসো, কাল যে গান গিয়েছিল সে আসবে। কিসে? তুমি একদিন যাকে ভালোবাসতে। আমি কাকে ভালোবাসতাম? এলেই বুঝতে পারবে। তুমি বসো, আমি আসছি। আর শোনো, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে কিন্তু সে আসবে না। না 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 না, আমি তাহলে বসে থাকি, একটু নড়বো না। মনে থাকে যেন। প্রিয়া, আসিফকে বসিয়ে রেখে এসেছি। শুনুন, এবার আপনি ওর কাছে গিয়ে আগের কথাগুলো মনে করাতে চেষ্টা করুন। যান, যাও। শাকিলা, আসিফ, এই আসিফ, এখানে বসে তুমি বোধহয় আগের কথা ভাবছো, তাই না? হ্যাঁ, কিন্তু কি কথা বলো তো? যাকে তুমি ভালোবাসতে তার সাথে এখানে বসে কথা বলতে, অনেক কথা বলতে, তোমার মনে নেই? একটু মনে করতে চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা করো। না, আমার কিছু মনে পড়ছে না, আমার কিছুই মনে পড়ছে না। একটু মনে করতে চেষ্টা করো, চেষ্টা করো, একটু চেষ্টা করো। না না, মনে পড়ছে না, তুমি মনে করিয়ে দাও। মনে করো, আমি তোমাকে ভালোবাসতাম। তুমি? তোমাকে আদর করে বুকে জড়িয়ে রাখতাম। বুকে জড়িয়ে রাখতে? কিভাবে কিভাবে জড়িয়ে রাখতে? দেখাচ্ছি, এভাবে এভাবে।
আসিফ, 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 কথা বলো আসিফ, কথা বলো আসিফ, 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 রাহুল, এদিকে এসো, শিগগির এদিকে এসো। আসিফ, আসিফ অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন। মা, আমি এখানে কেন? আসিফ, তুই কি তাহলে? আমার তো ফাঁসির হুকুম হয়েছিল। আপনার সে কথা মনে আছে? হ্যাঁ। শুনুন, আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। মা, আমার আমার কি হয়েছিল? তোর ফাঁসির হুকুমের পর তোর বাবার মৃত্যু দেখে তুই পাগল হয়ে গিয়েছিলি। পাগল? হ্যাঁ, তুমি পাগল হয়ে গিয়েছিলে। তুমি তুমি এখানে কেন এসেছো? তুমি তো আদালতে সাক্ষ্য দিয়েছিলে আমি তোমাকে নষ্ট করতে গিয়েছিলাম। যাও যাও, চলে যাও এখান থেকে, যাও। না আসিফ, না, আমি কেন মিথ্যে সাক্ষ্য দিয়েছিলাম তোমাকে সব খুলে বলছি। শোনো, প্রিয়া, তোমাকে একটা কথা বলি। আসিফের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। মামলা চলছে? হ্যাঁ, তাই কাল তুমি কোর্টে ওর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে সে তোমার ইজ্জত নষ্ট করতে এসেছিল। যদি না বলি? যদি না বলো তাহলে আসিফের বাবা করে হত্যা করব। তোমার প্রেমিকা হলে এই মিথ্যে সাক্ষ্য তোমাকে দিতেই হবে। এখন কি করবে তুমি ভেবে দেখো। এখন তুমি বলো, আদালতে তোমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিয়ে আমি কোন অন্যায় করেছি কিনা? প্রিয়া, প্রিয়া, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এসব এখন থাক আসিফ, এসো। আসিফ, ও অ্যাডভোকেট রাহুল। তোকে ভালো করার পেছনে সমস্ত কৃতিত্বই রাহুলের, আর ও না থাকলে আমিও হয়তো বাঁচতাম না। ভাইয়া, আপনি আমার মাকে বাঁচিয়েছেন, আপনার কাছে আমি চিরঋণী। সন্তানের কাছে মা কত প্রিয় তা শুধু আমিই জানি, কারণ আমি আমার মাকে হারিয়ে সে ব্যথা বুঝতে পেরেছি। কিন্তু ভাইয়া, দুদিন পর আমার ফাঁসি হবে, আমি আমার মায়ের বুক থেকে হারিয়ে যাব ভাইয়া। না, তোমার এই ভাই বেঁচে থাকতে তোমার ফাঁসি। ফাঁসির আসামি আসিফ ভালো হয়ে গেছে? জি স্যার। তাহলে 3 দিন পরই ওর ফাঁসি হবে, কিন্তু এক্ষুনি এ কথা পুলিশকে জানাতে হবে। হ্যালো, ইন্সপেক্টর সাহেব, আমি আব্বাস আলী বলছি। এইমাত্র সংবাদ পেলাম আসিফ সম্পূর্ণ ভালো হয়ে গেছে। জি জি,
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিস্টার আসিফ, ডাক্তার বলেছেন আপনি এখন সম্পূর্ণ সুস্থ, তাই আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি। চলো। আসিফ, 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 আমার আসিফ, আসিফ। মা, আপনি কাঁদবেন না। আসিফের কেসটা আজই আমি হাইকোর্টে রিট্রায়ালের আবেদন করব। কিন্তু বাবা, এদিকে আমার আসিফ ছাড়া পাবে। আপনি আমাকে দোয়া করুন মা, আমি আসিফকে এই ষড়যন্ত্র থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। প্রিয়া, আজ থেকে তুমি আর তোমার বাড়িতে যাবে না। তোমার মামা সেখানে গেলে তোমার বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে, তাই এখন থেকে তুমি এখানেই থাকবে। শাকিলা, তোমরা মায়ের দিকে খেয়াল রেখো, আমি যাচ্ছি। তাজু, এই সময় আমার মোহরি তাজুকে ভীষণ প্রয়োজন ছিল। ওকে এখন কোথায় পাই? ও মামা, ওই মাইসে তো পান্তা বাদা শুটকি ভর্তা খাওয়াইতাছি, তুই আমারে বিয়া কইরা কবে বাসর করে পিঠের ভর্তা খাওয়াবি ক? আমি তো তোমারে লইয়া পিরিতের দেখছিতে বাসর ঘর বানাইয়ে ফেলাইছি। তাইলে চল কাজের কাছে গিয়া কই আমরা দুইজনে রাজি। চলো। চল। খারা জানি না আমার এই খুশির দিনে সারে কোথায় আছে, কেই করতাছে। রাহুল সাহেব, আসিফের কেস রিট্রায়ালের আবেদন হাইকোর্ট গ্রহণ করেছে। এই কাগজগুলো নিয়ে আপনি জেল সুপারের কাছে চলে যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওনার কাঁধে গুলি লেগেছে, এক্ষুনি অপারেশন করে গুলি বের করতে হবে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আপা, ভাইয়া এখন আসছে না কেন? শাকিলা, মা, এত রাত হয়ে গেল কিন্তু রাহুল এখনো এলো না। আমিও কিছু বুঝতে পারছি না। রাহুল গেল কোথায়? সাবধানে নিয়ে এসো। হ্যাঁ, ধীরে একটু আসতে। হ্যাঁ, এখানে রাখো। শোনো, এই রক্ত শেষ হয়ে গেলে আরো এক ব্যাগ রক্ত দিয়ে দেবে। সকাল হয়ে গেছে, অথচ রাহুল এখনো ফেরেনি। কেন জানি আমার মন বলছে রাহুলের কোনো অমঙ্গল হয়েছে। তাহলে কি আসিফকে বাঁচানো যাবে না আপা? তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখছি রাহুল কোথায় আছে। আমি কোথায় আছি? আপনি মেডিকেলে আছেন,
আপনাকে কাল আহত অবস্থায় এখানে আনা হয়েছে। তাহলে আজ আসিফের ফাঁসির দিন। ডাক্তার সাহেব, আমাকে যেতে দিন, নয়তো একজন নির্দোষ লোকের ফাঁসি হয়ে যাবে। আপনি এখন যেতে পারবেন না, কারণ আপনার অপারেশন হয়েছে, আপনি অসুস্থ। না না, আমাকে যেতে দিন, আমাকে যেতেই হবে, আমাকে যেতে হবে, আমাকে। রাহুলের কোনো খোঁজ পেয়েছো? না, সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। তবে হাইকোর্টে গিয়ে সংবাদ পেয়েছি আসিফের আপিল মঞ্জুর হয়েছে। একজন বলল রাহুল সমস্ত কাগজপত্র নিয়ে জেল সুপারের কাছে যাবার কথা। আমি সেখানে গিয়ে সুপার সাহেবের সাথে দেখা করেছি, কিন্তু রাহুল সেখানেও যায়নি। আল্লাহই জানি রাহুল কোথায় আছে, আর আসিফের ভাগ্যেই বা কি আছে। শুনুন, এখন রাত 10টা বাজে, রাত 3টায় আপনার ফাঁসি হবে, আর মাত্র 5 ঘন্টা বাকি। কাঁদবেন না মা, কাঁদবেন না। রাত 12টা বাজে, আমার আসিফের জীবন আর মাত্র 3 ঘন্টা বাকি। না, হতে পারে না, হতে পারে না, কিছুতেই না, হতে পারে না। ইয়া আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমার ডাক কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আমি সেজদায় পড়ে থাকবো। শুনুন, আপনার ফাঁসি হবার আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। আর কতক্ষণ বাকি? আর মাত্র 1 ঘন্টা বাকি। আমি জানি আমার মা আমার জন্য কাঁদছে। মা, মা গো, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। সিস্টার, কটা বাজে? রাত 2:30। হ্যাঁ, 2:30? তাহলে আসিফের ফাঁসির আর আধা ঘন্টা বাকি। না না, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন সিস্টার, আমাকে যেতে দিন। ওকে নিয়ে এসো। ইয়েস স্যার। আসিফ সাহেব, সময় হয়ে গেছে, আপনি আসুন।
স্যার, স্যার দেখুন, স্টপ! মা রাত থেকে সেজদার পড়ে আছে। ভাইয়া, আসিফের বলো বলো, আমার ছেলে কি সংবাদ নিয়ে এসেছো? আসিফকে আমি ফাঁসির মঞ্চ থেকে ফিরিয়ে এনেছি মা। সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, এবার ওকে আমি নির্দোষ প্রমাণ করে মুক্ত করে নিয়ে আসবো। আপনি শুধু আমাকে দোয়া করুন। আমার পরিচয় মরেনি, এ কি করে সম্ভব? মহামান্য আদালত আমার মক্কেল আসিফকে সমাজের কিছু মুখোশধারী স্বার্থান্বেষী দুষ্কৃতিকারী তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যে খুনের আসামি বানিয়ে ফাঁসিতে ঝুলাবার ষড়যন্ত্র করেছিল। আর সেই ষড়যন্ত্রের শিকার হয়ে এতদিন সে মানসিক হাসপাতালে ডাক্তারের চিকিৎসাধীন ছিল। কিন্তু যারা তাকে মিথ্যে খুনের আসামি বানিয়ে তার সুখের জীবন ভেঙে তছনছ করে ফেলে, তাদেরকে দোষী সাব্যস্ত করে আমার মক্কেলকে আমি নির্দোষ প্রমাণ করব। মহামান্য আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ ও আনুষঙ্গিক সবকিছু বিশ্লেষণ করে যে মামলার রায় পর্যন্ত ঘোষিত হয়ে গেছে এবং আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, সেই মামলাকে আবার নতুন করে আদালতে টেনে আনার অর্থ ন্যায় বিচারের রায়কে অসম্মান করা ছাড়া অন্য কিছু নয়। মহামান্য আদালত, একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে কিছু সাক্ষী প্রমাণ জড়ো করে তাকে ফাঁসিতে ঝুলাবার যে চক্রান্ত করা হয়েছিল, তা কোনো অবস্থাতেই ন্যায় বিচার হতে পারে না। আর তাই এই চক্রান্তকারী শয়তানদের সমস্ত চক্রান্তের জাল আমি ছিন্ন করে দেব। মহামান্য আদালত, আমি ওনার এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আদালতে ঘোষিত রায়ের প্রতি অবজ্ঞা দেখিয়ে উনি আদালতকে অবমাননা করছেন। আপনার প্রতিবাদ গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ। মহামান্য আদালত, আমি এই মামলার ব্যাপারে মৃত কালু মিয়ার স্ত্রী জহুরা খাতুনকে কিছু জিজ্ঞেস করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। কালু মিয়ার স্ত্রী জোহরা খাতুন হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম জহুরা খাতুন? জি। আপনার স্বামীর নাম? কালু মিয়া। উনি কি করতেন? কি কাজ করতেন সে কথা আমাকে কোনোদিন বলেননি। তবে সেদিন আমাকে এসে বললেন, জহুরা, 2-3 দিন আমি বাড়িতে থাকবো না, থাকবো থানায়। আমি কারণ জিজ্ঞেস করতেই বলল, সে কথা তোমার জানার প্রয়োজন নেই, তবে ফিরে আসার সময় অনেক টাকা নিয়ে আসবো। থানায় থাকবে বলেছেন? হ্যাঁ জি। আপনি যেতে পারেন। মহামান্য আদালত, মৃত কালু মিয়া বাড়ি থেকে যাবার আগে বলে গেছে সে 2 দিন থানায় থাকবে। নিশ্চয়ই আগে থেকে এমন কোনো কথা হয়েছিল। এই ব্যাপারে আমি সেই থানার ইন্সপেক্টরকে কিছু জিজ্ঞাসা করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। ইন্সপেক্টর রাহাত চৌধুরী হাজির। আপনি কোতোয়ালি থানার দায়িত্বে আছেন, তাই না? জি। ইন্সপেক্টর সাহেব, কালু মিয়া তার স্ত্রীকে বলে গিয়েছিল সে 2 দিন থানায় থাকবে। হ্যাঁ, কোনো কারণ ছাড়া সে থানায় থাকতে গেল কেন? থানায় কি আপনি কোনো অতিথিশালা খুলে রেখেছেন? ইন্সপেক্টর সাহেব, কালু মিয়াকে কোন অপরাধে অ্যারেস্ট করা হয়েছিল?
বলুন, উত্তর দিন। কালু সেদিন থানায় এসে বলেছিল সে একজন পকেট মার। এ কাজ আর সে কোনোদিন করবে না বলে স্বেচ্ছায় ধরা দিয়ে জেলে গিয়ে তার প্রায়শ্চিত্ত করতে চায়, তাই ওকে অ্যারেস্ট করা হয়েছিল। বাহ 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 বাহ। একজন লোক থানায় এসে বলেছে সে পকেট মার, তাই তাকে অ্যারেস্ট করেছে, ভালো কথা। কিন্তু তাকে থানায় আটক রাখার জন্য আপনি কোনো ডায়েরি করেছিলেন? বলুন, উত্তর দিন। কালুকে ফেলে রেখে কনস্টেবল চলে যাবার সাথে সাথেই ঘটনাটি ঘটে যায়, তাই ডায়েরি লেখার সময় হয়নি। মহামান্য আদালত, ইন্সপেক্টর সাহেব যদি সত্যিও বলে থাকে তবুও আইন বা আদালত সে কথা মানতে পারে না, কারণ কালু বলেছে সে পকেট মার, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন যদি কোনো লাশ না দেখিয়ে আমি বলি আমি খুন করেছি, তাহলে কি আদালত সে কথা বিশ্বাস করে আমাকে মৃত্যুদণ্ড দেবে? মহামান্য আদালত, কালু মিয়ার থানায় এসে ধরা দেওয়া ছিল উদ্দেশ্যমূলক। ইন্সপেক্টর সাহেব, পূর্বে আপনার দেয়া জবানবন্দিতে আপনি উল্লেখ করেছিলেন কালু মিয়াকে আসিফ ঘাড় মোটকে হত্যা করেছে এবং পোস্টমর্টেম রিপোর্টে তাই লেখা আছে। জি। ঘাড় মোটকে দেবার পর কালু মিয়া পানি পান করতে চেয়েছিল, তাই কালু মিয়াকে আসিফের সেল থেকে অন্য সেলে নিয়ে পানি পান করতে দেয়া হয় এবং পানি পান করার পরে তার মৃত্যু হয়, তাই না? জি হ্যাঁ। আপনি আবারও স্মরণ করে দেখুন, আপনি আবারও ভালো করে স্মরণ করে দেখুন, অন্য ছেলে নিয়ে কালুকে পানি পান করাবার পরে তার মৃত্যু হয়, তাই না? জি, আমার স্পষ্ট মনে আছে। আপনি এবার যেতে পারেন। জি। মহামান্য আদালত, এবার আমি দুজন ডাক্তারকে হাজির করতে চাই। তাদের একজন হলেন যে ডাক্তার কালুর পোস্টমর্টেম করেছিলেন, আরেকজন হলেন নিউরোলজিস্ট, যিনি স্নায়ু এবং মেরুদণ্ড বিশেষজ্ঞ। কারণ এই মামলার জন্য এদের দুজনকে আমার বিশেষভাবে প্রয়োজন, তাই আমি মহামান্য আদালতের কাছে এদের দুজনকে হাজির করার অনুমতি চাইছি। আগামী তারিখে দুজন ডাক্তারকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। এখন আমার মনে হচ্ছে কালুকে আসিফ নয় আপনি খুন করেছেন। এখন আমার স্পষ্ট মনে পড়ছে যেদিন কালু মারা যায় সেদিনই আপনি থানায় গিয়েছিলেন। নাও আই এম শিওর আসিফকে ফাঁসাবার জন্যই আপনি এসব করেছেন। এসব কিছু আপনার ষড়যন্ত্র। প্রমাণ? প্রমাণ? প্রমাণ ওই অ্যাডভোকেট রাহুল কোর্টে উনি সবকিছু প্রমাণ করে দেবেন। আব্বাস সাহেব, আমি আপনাকে খুব ভালো মানুষ মনে করেছিলাম, ভালো মানুষ মনে করেছিলাম। গুড বাই। সবকিছু প্রমাণের আগে আমি সবকিছু ছারখার করে দেব। ডাক্তার সাহেব, আপনি পোস্টমর্টেম রিপোর্টে লিখেছিলেন ঘাড় ভাঙার কারণে কালুর মৃত্যু হয়, আপনার মনে আছে তো? জি, আমার স্পষ্ট মনে আছে। আপনি যেতে পারেন। মহামান্য আদালত, এবার আমি নিউরোলজিস্ট ডক্টর হুমায়ুন রশিদকে কিছু জিজ্ঞেস করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। অধ্যাপক সাহেব, এই আদালতে আমি সবার সম্মুখে আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই। জি বলুন। আচ্ছা বলুন তো, একজন মানুষের ঘাড় ভেঙে ফেলার পর তাকে যদি ভাত খেতে দেয়া হয় তাহলে কি সে খেতে পারবে? ইম্পসিবল, অসম্ভব। সে ব্যক্তি ভাত তো দূরের কথা, পানি পর্যন্ত পান করতে পারবে না। ঘাড় ভেঙে যাওয়ার অর্থ মেরুদণ্ডের মূলটাই ভেঙে যাওয়া। আর তাই যদি হয় তাহলে পেশেন্টের জ্ঞান থাকারই কথা নয়। তাহলে মেডিকেল সায়েন্স বলছে ঘাড় ভেঙে যাওয়ার পর কোনো ব্যক্তি কোনো কিছু খাওয়া তো দূরে থাক, জ্ঞানই থাকবে না। জি। ধন্যবাদ প্রফেসর সাহেব, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ।
মহামান্য আদালত, ডাক্তার সাহেব বলেছেন একজন লোকের ঘাড় ভেঙে যাওয়ার পর সে লোক কথা বলা বা পানি পান করার ক্ষমতা থাকে না। পুলিশের রিপোর্ট এবং সাক্ষীদের জবানবন্দিতে বলা হয়েছে আসিফ কালুকে মারধর করার পর সে পানি পান করতে চেয়েছিল, তাই তাকে অন্য ছেলে নিয়ে পানি পান করানো হয়েছে। এর অর্থ পানি পান করাবার সময় তার ঘাড় ভাঙ্গা ছিল না, কারণ ডাক্তার সাহেবের কথা অনুযায়ী ঘাড় ভাঙ্গা থাকলে সে পানি চাইতে বা পান করতে পারত না। তাই আমি বলবো মৃত কালু মিয়াকে পানি পান করাবার পর অন্য ছেলে নিয়ে তার ঘাড় ভেঙে ফেলা হয়েছিল, আর তখন আমার মক্কেল আসিফ ছিল তার নিজের ছেলে। তাই এ কথা এই আদালতে স্পষ্ট হয়ে গেছে, আসিফ তাকে খুন করেনি, খুন করেছে অন্যজন। মহামান্য আদালত, অধ্যাপক সাহেব বলেছেন ঘাড় ভেঙে যাওয়ার পর কোনো ব্যক্তি কোনো কিছু খেতে পারে না, কিন্তু ব্যতিক্রমমূলক একটা কথা আছে, আর কালুর বেলায়ও তাই ঘটেছে। তাই আমি বলবো আসিফই কালুকে হত্যা করেছে। না, কালুর হত্যাকারী আসিফ নয়, হত্যা করেছে অন্য একজন। তাহলে বলুন কে সেই ব্যক্তি? কান ধরে টান দিলে যেমন মাথা চলে আসে, ঠিক তেমনি আমি শুধু খুনির কান ধরেছি, এবার টান দিলেই এই আদালত তাকে দেখতে পাবে। মহামান্য আদালত, এবার আমি আসিফের প্রেমিকা প্রিয়াকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আপনার নাম প্রিয়া? জি আপনি আসিফকে ভালোবাসতেন? জি আসিফও কি আপনাকে ভালোবাসতো? জি, ও আমাকে তার প্রাণের চাইতেও বেশি ভালোবাসতো। তাহলে যে আপনাকে তার প্রাণের চাইতেও বেশি ভালোবাসতো, যে আপনাকে নিয়ে সুখের স্বপ্ন দেখত, আর আপনি বলেছেন সে জোর করে আপনাকে নষ্ট করতে চেয়েছিল, আসলে কি কথাটা সত্যি? বলুন। না, এমন কাজ সে কোনোদিনই করতে পারে না, কোনোদিনই করতে পারে না। পারে না? না। তাহলে আপনি এই আদালতে সেদিন কেন বলেছিলেন আসিফ আপনাকে নষ্ট করতে চেয়েছিল? বলুন। আমার মামা বলেছিল আমি যদি আদালতে এই কথা না বলি তাহলে মামা আসিফ ও তার বাবা মাকে মেরে ফেলবে। তাই আমি ওদেরকে প্রাণে বাঁচাবার জন্য এই আদালতে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম। আর মামা আমাকে এও বলেছে তার ছেলেকে যদি বিয়ে না করি তাহলে ওদেরকে মেরে ফেলবে। কেন বলেছে? ওনার ছেলেকে বিয়ে করলে আমার বিশাল সম্পত্তির মালিক হবেন উনি। মহামান্য আদালত, আমার মামা বোনের হিংস্র, পশুর চেয়ে হিংস্র। ওদের মতো মানুষ যদি এই সমাজে বেঁচে থাকে তাহলে আসিফের মতো অনেকেই মিথ্যে খুনের আসামি হবে। আপনি এর বিচার করুন, আপনি এর বিচার করুন। এবার আপনি যেতে পারেন। মহামান্য আদালত, এবার আমি প্রিয়ার মামা আব্বাস আলী এবং তার ছেলেকে এই আদালতে হাজির করার অনুমতি চাইছি। আগামী তারিখে ওদের দুজনকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হলো। কি বললি? আমাকে আর তোকে আদালতে তলব করেছে? হ্যাঁ আব্বা, আর প্রিয়া নাকি কোর্টে তোমার সব কথা ফাঁস করে দিয়েছে। তুমি জোর করে ওকে দিয়ে সবকিছু করিয়েছো। তাই নাকি? হ্যাঁ আব্বা, আর তুমি যে কালুকে খুন করেছো এ কথাও নাকি ওই অ্যাডভোকেট রাহুল কোর্টে প্রমাণ করে দেবে। তাহলে কাল রাহুল কোর্টে পৌঁছার আগেই ওর গাড়ি বোমা মেরে উড়িয়ে দিবি। কি বললে? কাল আমাকে আদালতে পৌঁছাতে দেবে না? এই কথা তুমি নিজের কানে শুনেছো? হ্যাঁ, কাল কোর্টে যাবার পথে তোমার গাড়িতে বোমা মারা হবে। বোমা? হ্যাঁ। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ইন্সপেক্টর সাহেব। আব্বাস আলী প্ল্যান করেছে কাল কোর্টে পৌঁছার আগে সে আমাকে বোমা মেরে উড়িয়ে দেবে। তাহলে আমিও দেখতে চাই আব্বাস আলীর দৌরাত্ম কতটুকু। শুনুন, কাল আপনি সময় মতো কোর্টে যাবেন, বাকি যা করার আমি করব।
আমি সময় মতো এই আদালতে পৌঁছাতে পারিনি, কারণ কালু মিয়ার প্রকৃত হত্যাকারী আমাকে রাস্তায় হত্যা করতে চেয়েছিল, তাই আমাকে আদালতে এই অবস্থায় হাজির হতে হয়েছে। মহামান্য আদালত, আমার মক্কেল আসিফ কালুকে খুন করেনি তার প্রমাণ আমি একের পর একে আদালতে দিয়েছি। মহামান্য আদালত, আমার বন্ধু বারবার চিৎকার করে বলছেন আসিফ কালুকে হত্যা করেনি। যদি নাই করে থাকেন তাহলে কে কালুকে হত্যা করেছে, কে প্রকৃত হত্যাকারী? আমি শুধু আসিফকে নির্দোষ প্রমাণ করার জন্য এই মামলা হাতে নেইনি, না, কালুর প্রকৃত হত্যাকারীকে তা প্রমাণ করার জন্য আমি এই মামলা হাতে নিয়েছি। না, আপনি একটা জঘন্য মিথ্যের আশ্রয় নিয়ে আসিফকে বাঁচাবার জন্য এই হত্যা মামলা নতুন করে হাতে নিয়েছেন। আর আপনাদের মতো মানুষ যতদিন এই সমাজে থাকবে ততদিন এই সমাজ সন্ত্রাসমুক্ত হতে পারে না। কিন্তু যারা সন্ত্রাসকে সাহায্য করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, এই আদালতে এসে টাকা উপার্জন করার জন্য, শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য একজন সৎ মানুষকে মিথ্যে খুনের আসামি বানায়, তারা এই সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। অবজেকশন ইউর অনার। অবজেকশন ওভার রুল। মিস্টার রাহুল, এবার আপনি বলুন কে কালু মিয়ার হত্যাকারী? থ্যাংক ইউ ইওর অনার। কালু মিয়ার প্রকৃত খুনি কে তা প্রমাণ করার আগে আমি একটি ঘটনা বলতে চাই। অনুমতি দেওয়া হলো। আজ থেকে বেশ কিছুদিন আগে এই আদালতে একটি মামলা চলছিল। মামলাটি ছিল একটি খুনের মামলা, আর ওই মামলার বাদী পক্ষের অ্যাডভোকেটকে আসামি পক্ষের লোকেরা একটি বেনামি চিঠি দেয়। চিঠিতে লেখা ছিল সেই অ্যাডভোকেটের জন্য যদি আসামির ফাঁসি হয় তাহলে তার পরিবারের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। কিন্তু সেই অ্যাডভোকেট তার নীতিতে অটল থেকে খুনিকে খুনি বলে প্রমাণ করে দেয়, আর তাই খুনির ফাঁসি হয়। তারপর তারা প্রতিশোধ নেবার জন্য সেই অ্যাডভোকেটের মা আর তার একমাত্র ছোট বোনকে ধরে নিয়ে গিয়ে তার চোখের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মারে। ইওর অনার, ফাঁসিতে ঝুলিয়ে মারে। মহামান্য আদালত, এমন একটি ঘটনা আমাদেরই এক সহকর্মীর জীবনে ঘটে গেছে, অথচ আমরা এর কিছুই জানি না। আমার মনে হয় এটি একটি মন গড়া গল্প, আর ঘটনাটি যদি সত্যিও হয়ে থাকে তবু আমি বলবো কালু হত্যা মামলার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মহামান্য আদালত। কালুকে যারা হত্যা করেছে তারাই সেই অ্যাডভোকেটের মা আর বোনকে হত্যা করেছে। তাহলে বলুন কে সেই অ্যাডভোকেট? আমি সেই হতভাগ্য অ্যাডভোকেট। আমি আমার নীতিতে অটল ছিলাম বলে ওরা ওই মামলার পর আমার মা আর বোনকে ফাঁসিতে ঝুলিয়ে মারে। হত্যাকারী মুখোশ পরে থাকায় আমি তাদের চিনতে পারিনি, আর তাই প্রমাণের অভাবে আমার মা আর বোনের হত্যাকারীর আজও কোনো বিচার হয়নি। ইওর অনার, আজও কোনো বিচার হয়নি, আজও কোনো বিচার হয়নি। ইওর অনার, আজও কোনো বিচার হয়নি। সরি ইওর অনার। খুনিকে খুনি প্রমাণ করার আগে আব্বাস আলী এবং তার ছেলে কোরবান আলীকে আদালতে হাজির করব, যারা এখন পুলিশ হেফাজতে আছে, কারণ এরাই আজ আমাকে রাস্তায় হামলা করে খুন করতে চেয়েছিল। ওদেরকে হাজির করা হোক। আপনার নাম আব্বাস আলী? জি। আর আপনার নাম কোরবান আলী? জি। মিস্টার কোরবান আলী, আমি যদি বলি আপনি কালু মিয়াকে খুন করেছেন? আমি? হ্যাঁ, আপনি কালু মিয়াকে খুন করেছেন, আর সেই অপরাধে আপনার ফাঁসি হবে। আব্বা, এসব উনি কি বলছেন? আমার নাকি ফাঁসি হবে? হ্যাঁ, আপনার ফাঁসি হবে, কারণ আপনি প্রিয়াকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য, আসিফকে কালু হত্যার মিথ্যে আসামি বানাবার জন্য কালুকে থানায় পাঠিয়েছিলেন। তারপর আপনি নিজেই থানায় গিয়ে তার ঘাড় মোটকে হত্যা করেছেন। আপনি খুনি না, আপনি হত্যাকারী। আব্বা, না, আমি হত্যা করিনি। আপনাকে একবার নয় 3 বার ফাঁসি দেওয়া হবে। না, আমি খুন করিনি। আমি বলছি আপনি খুন করেছেন। না, আমি নই,
খুন করেছে আমার আব্বা। কোরবান, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, খুন আমি করিনি, তুমি করেছো। আমার চোখের সামনে থানা হাজতে কালুকে তুমি হত্যা করেছো। থানা হাজতে কালুকে তুমি গার্মোটকে হত্যা করেছো, আর এখন চুপ করে আছো বেঁচে যাবার জন্য। না না, তা হবে না। মহামান্য আদালত, আমার ছেলে একটা বোকা, ওর কথা শুনেই আপনি তা বুঝতে পারছেন। হ্যাঁ, আমি বোকা, কিন্তু এত বোকা নই যে তোমাকে বাঁচিয়ে আমি ফাঁকিতে ঝুলবো। চিৎকার করো না, এখনো সময় আছে, সব দোষ স্বীকার করে নাও, নয়তো আমি আরো অনেক কথা ফাঁস করে দেবো। হ্যাঁ বলুন, বলুন কি বলবেন, নয়তো আপনার ফাঁসি হবে, ফাঁসি হবে। না, আপনাকে গলায় দড়ি পরিয়ে ফাঁসিতে ঝুলানো হবে। তাহলে শুনুন, আপনার উকালতিতে আমার ভাইয়ের ফাঁসি হয়েছিল বলে আমার আব্বা আপনার মার বোনকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, কিন্তু আপনি আব্বাকে চিনতে পারেননি, কারণ তখন আব্বার মুখে শয়তানের মুখোশ পরা ছিল। Your Honor, look. Mr. Abbas, this is court. I am sorry. মহামান্য আদালত, আজ এ কথাই আদালতে নিঃসন্দেহ প্রমাণিত হয়েছে যে কালু মিয়ার প্রকৃত খুনি আসিফ নয়, আব্বাস আলী। তাই আমি আসিফকে নিঃশর্তে মুক্তি দেবার অনুরোধ করছি। সেই সঙ্গে আমি কালু মিয়া এবং আমার মা বোনকে পরিকল্পিতভাবে হত্যা করার অপরাধে আসামি আব্বাস আলীকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করার অনুরোধ করছি। দ্যাটস অল, ইওর অনার। 1 ঘন্টা পর এই মামলার রায় ঘোষণা করা হবে। এই আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসিফের বিরুদ্ধে আনীত কালু মিয়ার হত্যার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তাই আদালত কালু হত্যার অভিযোগ থেকে রেহাই দিয়ে আসিফকে সসম্মানে মুক্তির আদেশ দিচ্ছে। এবং এই আদালতে এটা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে আব্বাস আলী কালু মিয়া এবং অ্যাডভোকেট রাহুলের মা ও বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাই এই আদালত আব্বাস আলীকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। আসিফ, বাবা আসিফ, বাবা। ভাইয়া, আমার আব্বার ভাগ্নি, আমার ফুফাতো বোন, আমাকে তুমি মাফ করে দাও। আমার কোনো দোষ নাই। আমার আব্বাই তোমাকে আমার সাথে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আমি আসলে তোমাকে বোনের মতোই দেখি। তুমি আমাকে মাফ করে দাও। হয়েছে হয়েছে। এই যে আব্বার বাগনি জামাই, কি সুন্দর। আব্বাও নাই, কোনো বেজালও নাই।